শুকনো পাতা নূপুর পায়ে লিখেছেন আয়েশা শেখ। সূচনা পর্ব। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত। সঙ্গীন হৃদয় অনুভূতি গল্পটি অতি দ্রুতই শেষ করব। এটা শেষ হলে যদি আপনারা রেসপন্স করেন তাহলে শুকনো পাতা নূপুর পায়ে রেগুলার দিব। তো যার জন্য অগ্রিম হচ্ছে সূচনা পর্ব। একসাথে আমি দুটো পর্ব নিয়ে আসছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। 29 বছরের প্রফেসর হয়ে আমি কিনা একটা 17 বছরের মেয়েকে বিয়ে করব, যে সম্পর্কে আমার ভাতিজিও হয়। ওহ গড, আন্টি তুমি সজ্ঞানে আছো তো? বিয়ের আসরে দাঁড়িয়ে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে ক্ষোভ ও স্মিত কণ্ঠে বলে উঠল, বারিশ। নূরজাহান চৌধুরী বিচলিত হলেন না একটু। আন্টি নন, দাদিমা বলো। আজ থেকে আমি তোমার দাদি শাশুড়ি। তুমি এ বাড়ির মেয়েকে বিয়ে করতে এসেছো, এই বাড়ির মেয়েই বিয়ে করবে। আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে তো কি হয়েছে, আমার বড় ছেলের মেয়েকে বিয়ে করবে, ব্যাস, কথা এখানেই শেষ। নূরজাহান চৌধুরীর এই আকস্মিক একরোখা ঘোষণায় চৌধুরী বাড়ির সভা জুড়ে যেন এক পিনপতন নীরবতা বিরাজ করল। উপস্থিত সকলেই স্তব্ধ। এ বাড়িতে তার হুকুম অমান্য করার বুকের পাটা কারও নেই। কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না ঝিলমিলের বাবা আলতাফ চৌধুরী। তিনি মেয়ের ভবিষ্যতের কথা ভেবে প্রতিবাদ কণ্ঠে বললেন, না মা, আমি আমার ওইটুকুন একটা মেয়েকে এই ছেলের সাথে কিছুতেই বিয়ে দেব না। তোমার মেয়ের শাস্তি তুমি আমার মেয়েকে দিতে পারো না? তার কথায় পিটপিট বারিশও চেঁচিয়ে বলল, আপনার মেয়েকে আমি বিয়েও করব না। আলতাফ চৌধুরী তার রাগে ফুঁসছেন, তোমার কাছে আমি মেয়ে বিয়ে দিলে তো বিয়ে করবে, আমি বিয়ে করলে তো বিয়ে দিবেন? বারিশের পাল্টা জবাব, দেবই না, করবই না। চলমান এই বাকযুদ্ধের মাঝে সভাকক্ষের এক কোণে ঘোমটার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে 17 বছর বয়সী তরুণী ঝিলমিল। বিয়ে হওয়ার কথা ছিল তার ফুপি দিঘির সাথে। সে তার থেকে 3 বছরের বড়। সব ঠিকঠাক হয়েছিল, কিন্তু বরের বাড়ির লোক আসার পরপরই দিঘি উধাও। তাই দাদিমা তাকে জোর করেই এই বিয়েতে করিয়ে দিতে চাচ্ছে। শাড়ি পরিয়ে প্রস্তুত করে এনেছে তাকে। ঝিলমিলের এক পাশে দাঁড়িয়ে আছে তার মা নাজমা বেগম, তার অন্য পাশে বান্ধবী ইরান। একের পর এক বাবা আর বারিশের উত্তপ্ত বাক্য বিনিময়ে ঝিলমিলের কানে ভেসে আসে। এবার আসরে ঝাঁপিয়ে আসে আসল নূরজাহান চৌধুরীর হুঙ্কার, আলতাফ, তুই যদি আর একটাও কথা বলিস, কোনো শব্দ যদি বের করিস মুখ দিয়ে, তবে তোর মেয়েকে আর বউসহ এই বাড়ি থেকে আমি এক্ষুনি ঘাড় ধরে বের করে দিব। মায়ের এমন ভয়ঙ্কর ধমকে থমে গেলেন যেন বড় ছেলে আলতাফ চৌধুরী। অপমানে আর অসহায়ত্বে তার মাথা নিচু হয়ে গেল। নূরজাহান চৌধুরী নাতনি ঝিলমিলের দিকে তাকিয়ে গিয়ে তার মাথায় হাত রেখে নরম কিন্তু আদেশসূচক কণ্ঠে বললেন, জাহান, তুই তো দাদিমার মুখের কথা রাখবি না? ঝিলমিল মাথা নিচু করে। দাদিমার খুব আদরে নাতনি যে সে। দাদিমা নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রেখেছিলেন জাহানারা চৌধুরী ঝিলমিল। তার দাদা ভাই তার দাদিমাকে জাহান বলে ডাকতো, এখন দাদিমা তাকে জাহান বলে ডাকেন। এই দাদিমার দিকে মুখ তুলে তাকে অত্যন্ত বিনিময়ে শান্ত আওয়াজে জবাব দিল, তুমি যা বলবে আমি তাতেই রাজি দাদিমা, তোমার কথার ওপর আমার কোনো কথা নেই। মেয়ের মুখে এমন কথা শুনে আলতাফ চৌধুরী এবং নাজমা বেগম আকাশ থেকে পড়লেন। দুজনেই চরম অবাক হলেন মেয়ের এমন জবাবে। যে মেয়ে কিনা সারাদিন একটা কথাই বলে শোনানো যায় না, সে আজ দাদিমার এক কথায় নিজেকে এত বড় একটা সিদ্ধান্তে রাজি করিয়ে ফেলল। পুরো বাড়ির মানুষ যখন ঝিলমিলের এই আকস্মিক স্মিত কিংকর্ত বিমোর। ঝিলমিলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বারিশ নূরজাহান চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আন্টি প্লিজ বোঝার চেষ্টা করো, আকাশের ভাতিজি হিসেবে আমি ওকে নিজের ভাতিজির মতোই দেখেছি, আর ও আমার থেকে বয়সে অনেক ছোট। আমি কোনো অবুঝ বাচ্চা ফিডার মুখে দেওয়ার দায়িত্ব নিতে পারবো না। আমার পক্ষে এই বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। হেমা, বারিশ আর ঝিলমিল কিভাবে কি? ওদের মধ্যে তো কোনো ম্যাচিওর নেই। বন্ধুর পক্ষ নিয়ে মায়ের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধাবোধ নিয়ে আকাশ বলে উঠল, সে নূরজাহান চৌধুরীর ছোট ছেলে, ঝিলমিল তার বড় ভাইয়ের মেয়ে, অন্যদিকে বারিশ তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ছেলের এমন অযাচিত মন্তব্যে মুহূর্তেই যেন জ্বলে উঠলেন নূরজাহান চৌধুরী।
নিজের ছোট ছেলের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমাকে নিয়ম শেখাতে এসো না আকাশ। বারিশের সঙ্গে ঝিলমিলের বংশীয় বা রক্তের কোনো সম্পর্ক নেই। আর আমি বারিশের বাবা এবং ভাইয়ের কথাই বলছি, তাদেরও কোনো আপত্তি নেই। মায়ের জবাবে আকাশ যেন দমে গেলেও বাড়ির দম্বার পাত্র না। সে আবারও নিজের অবস্থায় অনড় থেকে, আমি একজন প্রফেসর আর ও মাত্র স্কুলের গণ্ডি পার হওয়া একটা বাচ্চা মেয়ে। আমি কোনো মতে এই মেয়েকে বিয়ে করতে পারছি না। আই অ্যাম সো সরি আন্টি। বারিশের এই ক্রমাগত প্রত্যাখ্যান এবার নূরজাহান চৌধুরীর ধৈর্যের বাঁধ ভেঙে দিল। তিনি বারিশের মুখোমুখি এসে দাঁড়ালেন। মেয়ে পালিয়ে যাওয়ার পরপরই সে বারিশের চঞ্চল চেহারার সবকিছু জানান। তার বাবা শাহরিয়ার সবকিছু জানে, কারণ সবটা জানিয়েছিল নূরজাহান বেগমই, সাথে নিজের সিদ্ধান্ত। তার এই বিয়েতে আপত্তি নেই, তবে ছেলে তিনি জোর করবেন না এটাও বলে দিয়েছিলেন। তাই চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রয়েছে বারিশের বাবা। পরিষ্কার শুনে রাখো বারিশ, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আজ থেকে আকাশের সাথে ভবিষ্যতে কোনো যোগাযোগ রাখতে পারবে না। আমার পরিবারে তোমার পা রাখা তো দূরের কথা, আকাশের সাথে বন্ধুত্ব আজ এখানেই শেষ। নূরজাহান চৌধুরীর এমন শেষ অস্ত্র বারিশের অভিব্যক্তি বদলে দিল। আকাশের সাথে তার বন্ধুত্ব আদর্শ বন্ধুত্বের মতো নয়, ও তার বেস্ট ফ্রেন্ড, সেই ছোট্টবেলার বন্ধু। মায়ের এরকম হুকুমে যেন আকাশ সামান্য অমান্য করতে পারে না, সে বারিশ খুব ভালো করেই জানে। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে আকাশের দিকে তাকালো। বারিশের কাঁধে একটা হাত রেখে গলার আওয়াজ যতটা নিচু সুরে মিনতি করে বলল, রাজি হয়ে যা না দোস্ত, ঝিলমিলই তো, একটু মানিয়ে নিস প্লিজ। আজ থেকে না হয় তুই আমাকে চাচু বলে ডাকিস। আমি তোর চাচা শ্বশুর হওয়ার জন্য মনে প্রাণে প্রস্তুত। তাও তুই এই বিয়েটা ভাঙিস না রে ভাই। বন্ধুর এমন অসহায় আত্মসমর্পণ দেখে বারিশ রাগ এবার গিয়ে বিষময় পরিণত হলো। সবিশ্বাস্য চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। বারিশের বাবা সহ বড় ভাই সবাই তাকিয়ে বুঝালো, তবুও রাজি হতে চাইল না সে। ঝিলমিল ঘোমটার আড়াল থেকে ইরানের বাহুতে চিমটি কেটে মৃদু আছে বলল, এই বারিশটা বেশি বেশি করছে, আমি কিন্তু কিছু একটা বলে ফেলবো। চুপচাপ শুনে যা, রাজি না হয়ে যাবে কই, ইরান বলল। বলতে না বলতে ইরানের কথা ফলে গেল। ঝিলমিলের কানে ভেসে এলো বারিশের অনিচ্ছাকৃত স্বীকৃতির বাক্য। বারিশ অত্যন্ত বিরক্তিতে মুখ বাঁকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ওকে আন্টি, আমি রাজি। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে তোমার সম্মান বাঁচাতে আমি এই বিয়েতে রাজি হচ্ছি, না হলে এই আলতাফ চৌধুরীর মেয়েকে বিয়ে করার বিন্দুমাত্র শখ ছিল না আমার। নূরজাহান চৌধুরী এবার তার ভুল শুধরে দিয়ে গলায় মন করিয়ে দিয়ে বলল, আন্টি নয় দাদিমা। বারিশ দাঁত কিরমির করে বলল, ওকে দাদিমা। আলতাফ চৌধুরী আবার রেগে মেগে কিছু একটা বলতে চাইলেও কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দেয়। অবশেষে সব ঝামেলার অবসান ঘটিয়ে কাজী সাহেব এগিয়ে এলেন। শুরু হলো ঝিলমিল ও বারিশের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। ঝিলমিলের হাত দুটো এবার কাঁপতে লাগলো এক অজানা ভবিষ্যতের চিন্তায়। একযোগ জড়তা নিয়ে সে কম্পিত হাতে রেজিস্টার পেপারে সাইন করলো। সে সাইনের মাধ্যমে বারিশের নামের সাথে জড়িয়ে গেল তার নিজের নাম। কাজী সাহেব পড়ানোর সব নিয়মকানুন মেনে বিয়ে ঠিক শেষ করলো। একরাশ দীর্ঘশ্বাস চেপে রেখা পর্যন্ত কাপা গলায় বলে ফেললো, কবুল। বিয়ের সব নিয়মকানুন শেষ হতে না হতেই এবার বিদায়ের পালা চলে এলো। নূরজাহান চৌধুরী এগিয়ে এসে ঝিলমিলের ডান হাতটা টেনে নিয়ে বারিশের শক্ত হাতের ওপরে রাখলেন। দুজনের হাত একত্রে রেখে, ওর দায়িত্ব আজ থেকে তোমার হাতে নিয়ে নাও এবার। দাদিমার মুখের দিকে শব্দটুকু শুনতে ঝিলমিল যেন আকাশ থেকে পড়লো। কোথায় যাব আমি দাদিমা? নূরজাহান চৌধুরী নাতনির এমন অবুঝ প্রশ্নে বললেন, কেন? স্বামীর সাথে স্বামীর বাড়িতে, আজ থেকে ওইটাই তোমার আসল ঠিকানা। মানে কি? ঝিলমিলের চোখ দুটো এবার গোল গোল হয়ে গেল। সে রীতিমতো ভরকে গিয়ে বলল, তুমি তো বলেছিলে জাস্ট কবুল বললে বিয়ে হয়ে যাবে। বাড়ি ছাড়ার কথা তো তুমি আমাকে বলনি দাদিমা। বিয়ে হলে কি কেউ নিজের ঘরে থাকতে পারে রে ভাই? দাদিমার কথায় ঝিলমিল আকস্মিক বনে গেল যেন। হ্যাঁ, তার এই বিয়েতে সম্পূর্ণ মত ছিল, কিন্তু এত কিছু তো ভাবেনি। সে না চাইতেও ধীরে ধীরে মাথা নিচু করে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা বারিশের দিকে। লোকটাকে দেখার জন্য মাথাটা একটু বেশি উঁচু করতে হলো তাকে, কারণ সে উঁচু জুতো পরেও বারিশের কাঁধ অব্দি পর্যন্ত পৌঁছাতে পারেনি। বিয়ের শেরওয়ানিতে বারিশকে গ্রিক মূর্তির মতোই যেন সুদর্শন ও ভয়ঙ্কর সুন্দর লাগছিল। তার সিল্কি চুলগুলো মাঝখানে সিঁথি করে দুপাশে ছড়িয়ে আছে,
কিন্তু পাশে দাঁড়ানো পুরুষালী দীর্ঘদেহী পেশিবহুল চওড়া কাদা ধারালো চোয়ালের গাম্ভীর্য বারিশের পাশে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে ঝিলমিলের। বিশেষ করে বারিশের শান্ত গভীর চোখের চাহনিটা ওর দিকে আসতে পুরো শরীরের অস্তিত্ব শিউরে উঠল যেন। লোকটা একদৃষ্টে নিচের দিকে তাকিয়ে আছে, ঠিক তারই দিকে, এমন গম্ভীর রহস্যহীন চাহনি যেন চোখের দৃষ্টি দিয়েই আজ আস্ত গিলে ফেলবে ঝিলমিলকে। সে কি করে ফেললো এটা? সে তো কেবল ফুপির হবু বরকে বিয়ে করেনি, সে বিয়ে করেছে তার নিজের আপন ছোট চাচুর বেস্ট ফ্রেন্ডকে, যাকে সে জন্মের পর থেকে বাড়ির চাচু বলে ডেকে এসেছে। আজ সে কিনা তার স্বামী। আর এই লোকটা তার নিজের কলেজেরই প্রফেসর, কলেজের যে স্যারকে পুরো ক্লাসের সবাই ভয় পায়। আজ সে সেই কড়া শিক্ষকের সাথে কিনা। না, আর ভাবতে পারল না সে। হঠাৎই মুখ ফ্যাকাশে আর দিশেহারা দেখালো ঝিলমিলের। চোখ দুটো তখন স্পষ্ট ভয়ের ছাপ। নাতনির মুখে এমন আকস্মিক পরিবর্তন নূরজাহান চৌধুরীর নজর এড়ালো না। তিনি কিছুটা চিন্তিত গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে জাহান, খারাপ লাগছে? ঝিলমিল দাদিমার দিকে তাকিয়ে কোনো মতে নিজের ভেতরে অস্তিত্বটা আড়াল করার চেষ্টা করলো। শুকনো একটা ঢোক গিলে গিয়ে বলল, না, আমি একটু রুমে যাব, প্রয়োজনীয় একটা জিনিস নিতে হবে, আসছি। কতটুকু বলে সবাইকে হালকা ঠেলে ঝটপট পা চালিয়ে ভেতরের দিকে চলে গেল সে। তার মানে আজমা বেগম মেয়ের পিছু পিছু কিছু একটা এগিয়ে দিতেই ডাকলেন, ঝিলমিল, আমি আসবো তোর সাথে। ঝিলমিল পেছনে না তাকিয়ে হাত উঁচিয়ে গলা নিষেধ করলো, না আম্মু, আমি একদম আসবে না, আমি একাই যাচ্ছি, কেউ আসবে না আমার সাথে। কিন্তু ঝিলমিলের ঘরে গেল না। সে ডাইনিং স্পেস পার হতেই সোজা চলে গেল রান্নাঘরে, পেছনের দরজার দিকে। চৌধুরী বাড়ির পেছনে এই দরজা দিয়ে সচরাচর কেউ যাতায়াত করে না। ঝিলমিল সাবধানে ছিটকিনি খুললো। বাইরে তখন ঘুটঘুট অন্ধকার। সে এক মুহূর্তে পেছনের দিকে নিচের বাড়িটার দিকে তাকালো, তারপর শাড়ির কুচিগুলো দু হাতে শক্ত করে চাপটে ধরে সোজা বাইরের পিচ ঢালা অন্ধকার রাস্তায় দৌড় লাগালো। নিজের ছোট্ট একটা উদ্দেশ্য তার দাদিমার সম্মান বাঁচাতে না হয় কবুল বলেই ফেলেছে। তার মানে এই না যে সত্যি সত্যি তাকে ওই খড়খড়ে রাবিশ চাচ্চুর সাথে সংসার করতে হবে। চাচু তো চাচুই, তার উপর আবার কলেজের খিটখিটে স্যার। ক্লাসে যে অ্যাসাইনমেন্ট একটু দেরি করে জমা দিতে কাচুমাচু দাঁড়ি করে রাখে, তার সাথে এক ঘরে এক ছাদের নিচে থাকা ও সম্ভব না। তার চেয়ে এই রাতের অন্ধকারে পালিয়ে যাওয়াই ভালো। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু ঝিলমিল আর ফিরে এলো না। বরযাত্রীরা সব অধৈর্য হয়ে উঠেছে। বান্ধবীর এতক্ষণে ধরে নিখোঁজ থাকায় ইরানের মনে কেমন যেন খটকা লাগলো। সে স্থির হতে না পেরে দ্রুত পায়ে ঝিলমিলের ঘরের দিকে গেল, কিন্তু রুমে পা রাখতে চোখ তার গাছ। পুরো ঘর ফাঁকা, কোথায় কেউ নেই। ইরান আর এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে দৌড়ে ড্রয়িং রুমের দিকে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দাদিমা, সর্বনাশ হয়েছে, ঝিলমিলকে কোথাও পাওয়া যাচ্ছে না। ব্যাস, চৌধুরী বাড়িতে যেন বজ্রপাত হলো। বাড়ির চাকর বাকর থেকে শুরু করে সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দিল। ছাদ, বারান্দা, ওয়াশরুম, সব জায়গায় খোঁজা শেষ, কিন্তু ঝিলমিলের কোনো হদিস মিলল না। হঠাৎই রান্নাঘরের দিকে থেকে একজন জানালার পেছনের দরজা খোলা, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবাই ছুটে গিয়ে দেখলো বাইরের অন্ধকার রাস্তায় পড়ে আছে ঝিলমিল, মাথার খোপায় কিছু জুঁই ফুল। দাদিমা নূরজাহান সোফায় ধপ করে বসে পড়ল। ও সরি সবাই ছুটে গিয়ে দেখলো বাইরে অন্ধকার রাস্তায় পড়ে আছে ঝিলমিলের মাথার খোপার কিছু জুঁই ফুল। দাদিমা নূরজাহান সোফায় ধপ করে বসে পড়লেন। আলতাফ চৌধুরী আর নাজমা বেগম নিজের দাও কপাল চাপড়াতে লাগলেন এই মুহূর্তে। ফুপুর পথ ধরে 17 বছরের নাতনি ঝিলমিল আজ বিয়ের আসর থেকে পালিয়েছে। মাঝখানে দাঁড়িয়ে আছে রাবিশের চেহারাটা সত্যি তখন বারিশের চেহারাটা সত্যি তখন দেখার মতো ছিল। তার চোখ মুখের আগে অপমানে বিস্মরিত ও লাল হয়ে গেছে। উপস্থিত বরযাত্রী তাদের আত্মীয়দের ফিসফিসানি তো তখন তুঙ্গে। চৌধুরী বাড়ির মেয়েরা যে এভাবে একের পর এক বরকে কাঁচকলা দেখিয়ে পালাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। একই বিয়ে আসবে একই দিনে, একইভাবে দুইটা মেয়ে। বারিশের সাথে এমন কাণ্ড করলো। একজন প্রফেসর হিসেবে তার আত্মসম্মানে এর চেয়ে আঘাত আর কি হতে পারে? আকাশ নিজের বন্ধুরই অপমানিত হওয়ার বিধ্বস্তি মুখটার দশা অত্যন্ত অপরাধী হয়ে বারিশের একদম কাছে গিয়ে দাঁড়ালো। বন্ধুর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভাষায় কিছু একটা বলতে চাইলেই, দোস্ত, আসলেও ছোট মানুষ,
কিন্তু আকাশের কথা শেষ করতে দিল না বারিশ। সে ঝটকা মেরে আকাশের হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দিয়ে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে চিৎকার করে উঠল, হোয়াট আ ব্লাডি জোক! যাকে বিয়ে করতে এলাম সেও পালিয়ে গেল, যাকে বিয়ে করলাম সেও পালালো। আগে জানলে তুই পালের বিয়েই করতে আসতাম না। গায়ে শেরওয়ানি বোতাম ছিঁড়ে ছুঁড়ে হন হন করে বেরিয়ে গেল। নিচের ড্রাইভারকে গিয়ে সিটে বসতেই সে ইঞ্জিন স্টার্ট করে দিল। গাড়ি দৌড়ে এসে জানালার কাছে ধরতে আতঙ্কিত গলায় বলে, বারিশ, কোথায় যাচ্ছিস তুই? বারিশ গাড়ির জানালায় নামায়। চোখ দুটো তার আগুন জ্বলছে, চল শক্ত। দোয়া কর তোর ভাতিজি যেন আমার হাতে ধরা না পড়ে। আজ ওর কপালে কি আছে আমি নিজেও জানি না। গাড়ি থামাও, ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। বারিশ, শুনছিস? আকাশ বলল, ইজ দিস আ ড্যাম গেম টু হার? নিজের বিয়ের মত দিয়ে পালিয়ে গিয়ে এমন নাটক করার মানে কি? সেই কৈফত আজ আমি ওর কাছ থেকে আদায় করেই ছাড়বো। আকাশকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল বারিশ। গাড়ি স্টিয়ারিং এর হুইলটা শক্ত মুঠে চেপে ধরে সে এক্সিলেটর জোরে পড়া দিল। ফাঁকা রাস্তায় গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটছে। দাঁতে দাঁত চেপে স্টিয়ারিং এর একটা জোরে থাপ্পড় মেরেই বারিশ ক্ষিপ্ত গলায় গর্জন ফিটিয়ে বলল, পুরো পরিবারটা একটা ফ্রড। আগের জন্তুটাও বিয়ের আগে পালিয়েছিল, আর তুমি নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসে কবুল বলে তারপর ঠ্যাং ঠ্যাং করতে করতে পালালে। আই উইল নট স্পেয়ার ইউ। ঝিলমিল, এই অপমানের শেষ আমি দেখেই ছাড়বো। গাড়ির স্পিড মিটারের কাঁটা আরো উপরে উঠেছে। বাড়ির স্টিয়ারিং শক্ত করে চাপ দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মাথার ভেতর কোনো একজনের ফিসফিসানি কিছু একটা থামছে না। ঠিক তখন ওই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় পরিচিত অবয়ব ভেসে ওঠে। সরু হলো বারিশের চোখ দুটো, সঙ্গে সঙ্গে ব্রেক কষলো সে। গাড়িটা ঠিক ঝিলমিলের গা ঘেঁষে থেমে যায়। হঠাৎই গাড়ির মুখোমুখি হয়, ঝিলমিল থমকে দাঁড়ায়। কিন্তু বারিশের গাড়িটা চিনতে না পেরে চোখ জোড়া ভয়ে বড় বড় হয়ে গেল যেন। এক সেকেন্ডও নষ্ট না করে সে উল্টো ঘুরে আবারও মরিয়া হলো দৌড় দিতে। ঝিলমিল! বারিশের গলা দিয়ে হুঙ্কার বেরিয়ে এলো। সে দ্রুত গাড়ির দরজা খুলে বের হতেই প্রচন্ড ক্ষিপ্ততায় ঝিলমিলের পিছু নেয়। পালাবে যখন বিয়ে করলে কেন আমায়? দাঁড়াও বলছি, ধরতে পারলে ঠ্যাং ভেঙে দিব তোমার। বারিশ দৌড়াতে থাকা ঝিলমিলের পিছু ছুটতে ছুটতে বলল, বউ সাজার জন্য বিয়ে করেছি, সংসার করার জন্য না। ঝিলমিল দৌড়াতে দৌড়াতে বলল, শাড়ি ভারী গহনা নিয়ে যতটুকু সম্ভব দৌড়াচ্ছিল। বাড়ির অনেকটা দূরে এসে চলেও গিয়েছিল। ভেবেছিল একটা বাস বা ট্রেন পেলে আপাতত দূরে কোথাও চলে যাবে। স্টেশনের কাছাকাছি ও চলে গিয়েছিল, কিন্তু যার জন্য পালাচ্ছিল সে এসে সামনে ধরা দিল। তুমি কি দাঁড়াবে? ধরতে পারলে কিন্তু খুব বাজে একটা অবস্থা করবো আমি তোমার। ঝিলমিল, প্লিজ স্টপ। ঝিলমিল এবার কিছু যেন শুনছে না। সে নিজের সবটুকু শক্তি ঢেলে দৌড়াচ্ছে। শাড়ি পরে দৌড়ানোর কারণে শাড়িটাও খুলে খুলে যাচ্ছিল। সে উঁচু করে রাখা শাড়ির কচি টেনে দু হাতে বুকের কাছে জড়িয়ে রাখলো। ঠিক তখনই বাঁধলো বড় এক বিপত্তি। পায়ের কাছে কাপড়ের ঘের আটকে গিয়ে হুমড়ি খেয়ে পাকা রাস্তায় আছড়ে পড়ল সে। মেয়েটার এমন পতন দেখে বারিশের পায়ের গতি থেমে গেছে। ঠোঁটের কোণে বিজয়ের হাসি রেখা ফুটে উঠেছে। সে ধীর পায়ে এগোতে লাগলো ঝিলমিলের দিকে। মাটিতে বসে থাকা অবস্থাতেই ঝিলমিল ভয়ে ভয়ে পেছোতে থাকে, আর বারিশ ঠিক তখনই ততটা নিঃশব্দে এগিয়ে আসছে তার দিকে। ঝিলমিল আরো পেছায়, লোকটা আরো আগায়। এভাবে কতক্ষণ চললো ঠিক মনে নেই। তারপর ঝিলমিল আচমকায় উঠে আবারও দৌড় দিতে লাগলো, প্রস্তুতি নিল। আমাকে ধরার এত সহজ সহজ না। আ এইটুকু বলেই বেচারি ঘুরে দৌড় দিতেই পথের ধারে কারেন্টের খাম্বার সাথে সজোরে ধাক্কা খায়। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা যেন তার চোখের সামনে ঘুরতে লাগলো। মাথার ভেতর কিছু একটা ঝিঝি পোকার মতো ভব করে উঠলো। কপালে ততক্ষণে বেশ ভালোভাবে ফুলে উঠেছে। ঝিলমিল জানতো আজ রাতে তার কপালে আরো দুর্ভোগ আছে, কিন্তু এই কারেন্টের খাম্বাটা যে ঠিক এই সময়ে তার পথ আড়াল করে দাঁড়াবে তা তো সে ভাবেনি। এমনিতেই পিছনে জ্যান্ত একটা খাম্বা তাকে তাড়া করছে, তার উপর আবার এই জড় খাম্বার কি আগমন!
ফুলে ওঠা কপালে আঙ্গুল বুলিয়ে চন্দনের চোখ মুখ কুচকে তাকাতে না তাকাতে গালে এসে চপটে পড়লো বারিশের হাতে শক্ত আঘাত। ঝিলমিলের মাথায় এবার যেন আরেক দফা ঝিঝি পোকা ডেকে উঠলো। চোখ বন্ধ হয়ে আসলো তার। গালে হাত দিয়েছে সে। তারপর বারিশের চোখের দিকে ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। প্রথমে কারেন্টের খাম্বার সাথে কপালে, তারপর জ্যান্ত খাম্বার হাতে গালে, তারপর দুটো আঘাতে অনিচ্ছাকৃত মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বারিশ নিচের মাঝারি সাইজের লম্বা চুলগুলো কপালে থেকে সরিয়ে বলল, তুমি কি নিজ দায়িত্ব ভদ্রভাবে গাড়িতে গিয়ে বসবে নাকি আমি ব্যবস্থা করব? ঝিলমিল অভিমানী আর ক্ষোভে ফুসতে ফুসতে বলল, আমি যাব না, আপনি চলে যান চাচ্চু। আমি কিছুতেই বাকি কথাটুকু ঝিলমিলের ঠোঁট গলে বেরোনোর সুযোগ পেল না। বারিশে এক ঝটকে তার পেশিবহুল শক্তপোক্ত হাতে বাড়িয়ে ঝিলমিলকে পাঁচকলা করে তুলে নিল শূন্যে। নিমিষেই মেয়েটাকে আশ্রে পড়ল বারিশের চওড়া কাঁধের ওপর। আচানক কেমন ভারসাম্যের পরিবর্তন নিজেকে সামলাতে প্রথমে অবচেতন ভাবেই বারিশের গলা জড়িয়ে ধরে ঝিলমিল। পরক্ষণে ঘোর কাটাতে কাটাতে মাটিতে নামার আকুতি নিয়ে বারিশের পিঠে কিছু লাথা থাপ্পড়ও মারতে থাকে। চাচু প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি যাব না বলছি তো, আমি এই বিয়ে মানি না। বারিশের কানে যেন এই আর্তনাদ পৌঁছালো না। 17 বছর বয়সী অবুঝ বিড়বিড় অবস্থায় আক্রমণ করতে হাতের থাপ্পড়ে মুখ বুঝে সহ্য করতেই সে হনহন করে গাড়ির দিকে এগিয়ে যায়। ঝিলমিল মরিয়া হয়ে ওঠে এ পর্যায়ে। বারিশের শক্ত কাঁধে কামড় বসিয়ে দিল, কিন্তু তাতেও যেন ওই পাষাণ পুরুষের কোনো হেলদোল দেখা দিল না। গাড়ির দরজা খুলে এক প্রকার জোর করে তাকে বসিয়ে দিল ভেতরে। দরজা লক করে দিল সে। গাড়ির ভেতর কিছুক্ষণ অনর্থ চেঁচামেচি করে ক্লান্ত হয়ে শান্ত হলো ঝিলমিল। তারপর বাড়ি ফিরতেই আব্বু নিশ্চয়ই তাকে এই রাগী প্রফেসরের হাতে থেকে বাঁচিয়ে নিবে এই ভেবে নিজেকে কিছুটা সান্ত্বনা দিল সেই পর্যায়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে যখন দেখলো গাড়ি তাদের বাড়ির গেট দিয়ে না ঢুকে পাশের বাড়ি, অর্থাৎ শেহরারিয়ার ভিলায় রাজকীয় গেট থেকে প্রবেশ করছে, তখন তার বুকের ভেতরটা আবারও ছ্যাদ করে উঠল। সে পুনরায় চিৎকার করে উঠল, এ কি, এখানে যাচ্ছেন কেন? আমাদের বাড়ির গেট তো এটা না, ওইটা আমাদের বাড়ির গেট, ও পাশে চলুন না কাকু। গাড়ির ইঞ্জিন বন্ধ করে বারিশ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিল, আজ থেকে এটাই তোমার একমাত্র বাড়ি। ঝিলমিল আবারও ছটফট করে উঠল, যাব না, নামিয়ে দিন আমাকে, আমি এই বাড়িতে কিছুতেই পা দিব না। এবারও আর কোনো আকুতি বারিশের কানে স্পর্শ করল না। আগের মতোই ঝিলমিলকে কাঁধে তুলে নিয়ে দীর্ঘ পায়ে পদক্ষেপে গাড়ির বাইরে বেরিয়ে এলো সে। লন পেরিয়ে শাহরিয়ার বাড়ির সদর দরজায় পার করলো সে। বিশাল লিভিং রুমের পেছন থেকে ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল নিচের ঘরের দিকে। এদিকে লিভিং রুমে তখন এক থমথমে পরিবেশ। পুরো শেহরিয়ার বাড়ির লোক চতকের মতোই তাকিয়ে আছে, বর নববধূর অপেক্ষায় বসেছিল। স্বয়ং বাড়ির বড় আম্মা শেহরিয়ার ঝর্ণা বেগম এবং রাজকীয় সোফায় বসা অধীর আগ্রহে ছোট ছেলের জন্য অপেক্ষা করছিলেন। ছেলেকে এভাবে রণক্লান্ত ভঙ্গিতে কাঁধে করে ঝিলমিলকে নিয়ে আসতে দেখে তিনি ধর্মর করে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু মুখে কোনো প্রশ্ন উচ্চারিত হওয়ার আগেই তার চোখ চড়ক গাছ। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি। ছেলে তাকে অবাক করে দিলেন। তিনি বিস্ময় হয়ে পাত্রীর অবলোকন দেখে। তার ছেলে বিয়ে করতে গিয়েছিল অন্য একজনকে, আর ঘরে তুলে নিয়ে আসছে আরো অন্য একজনকে। চোখ দুটো বড় বড় হলো তার। অবিশ্বাস্য দৃষ্টিতে নিজের বড় ছেলের বইয়ের দিকে তাকিয়ে ঝর্ণা বেগম প্রায় চিৎকার করে বললেন, কি হলো এটা? ঝিলমিল এখানে এই বেশে কেন? কার জায়গায় কে এলো? শাশুড়ি এমন রূপে ভীত হলো শিউলি বেগম। বলল, আসলে আম্মা, তক্ষুনি লুকিয়েছি, দিঘি পা পালিয়ে গেছে। ঝর্ণা আকস্মিক চোখ আরো বড় করে ফেললো, কি? হ আম্মা, এই জন্যই তখন আপনাকে এতবার কল করেছিলাম। দিঘি পালানোর পর চৌধুরী বাড়ি নূরজাহান আম্মা তরঙ্গের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছে। ব্যাস, গেল গেল। এই বাড়ির আম্মা এবার গেল। দুলতে লাগলো সে। শিউলি বেগম দ্রুত শাশুড়িকে আঁকলে ধরলেন। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে গেলেন। কি শোনালে আমাকে বড় বউ? আমার তরঙ্গের বউ ওই ঝিলমিল? এই কেউ বড় ফান, আমার মাথার ওপর বরফ ধরে শেষ। এইটুকু বলে জ্ঞান হারালেন আম্মা।
বাড়ি দৌড়ে এলো সবার চেঁচামেচি শুনে। এসে মাকে এমন চেতনাহীন দেখে ডাক্তারকে কল করলো। কিছুক্ষণ পর মায়ের পাশে বসেই ডক্টর বিদায় জানাতেই সদর দরজা পর্যন্ত এগিয়ে গেল সে। তখন থেকে একা একা বসে সব ভাবছে ঝিলমিল। দরজা বাহির থেকে লক করা। সেই তো গিয়েছে, এখনো আসছে না কেন লোকটা? ঝিলমিলের পরনে তার 4 কোয়ার্টার ঢিলেঢালা লেডিস প্যান্ট আর টি শার্ট, অথচ মাথায় জড়িয়ে দেওয়া বিয়ের শাড়ির সেই ভারী কারুকাজকৃত লাল ওড়নাটা, সেটা বড্ড এলোমেলো অবস্থায়। মেঝেতে দলা পাকিয়ে পড়ে আছে, দামি বেনারসি ছড়িয়ে ছিটিয়ে আছে গায়ের গহনাও। খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে সে, শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে। 17 বছর বয়সী মেয়েটা, তার মস্তিষ্ক এখনো এই আকস্মিক পরিবর্তন পুরোপুরি মেনে নিতে পারেনি। ঠিক তখনই নিস্তব্ধ ঘরটায় একটা পুরুষালীর শীষ বাজানোর শব্দ ভেসে এলো। ভাবনার সুতো ছিঁড়ে গেল ঝিলমিলে। সে খানিকটা চমকে দরজার দিকে তাকাতেই আবারও মেঝের দিকে তাকালো। পকেটে হাত গুজে হেলেদুলে ঘরের ভেতর পা রাখলো বারিশ। তার গায়ে এখনো বিয়ের শেরওয়ানি, তবে ওপরে 3টা বোতাম বেখেয়ালিভাবে খোলা। খুব উদাস মনে শীষ বাজাতে বাজাতে ভেতরে এলেই খাটের ওপর ঝিলমিলের এই অদ্ভুত রূপ দেখে বারিশের ঠোঁটের শীষ আচানক থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলো। নতুন বউ এমন পোশাক দেখবে এটা তার কল্পনাতেও ছিল না। শুকনো একটা ঢোক গিলে কিছুটা বিস্ময় নিয়ে বলে, এসব কি পরে আছো? ঝিলমিল কোনো উত্তর দিল না, এমনকি তার দিকে ফিরেও তাকালো না। এই মেয়ে, তোমাকে কি বলছি? এবার বারিশের কণ্ঠস্বর কিছুটা চওড়া, তবুও নিষ্প্রিয় রইল ঝিলমিল। কোনো নড়চড় নেই। এভাবেই জোর খাটিয়ে এক প্রকার তুলে নিয়ে আসা হয়েছে তাকে এই বাড়িতে। তাকে মেয়েটার চেয়ে বসে বসে চিৎকার করে কাঁদছে না, এটাই তো অনেক। কিন্তু বারিশের মতো পুরুষ এই নীরব প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনে সে হাঁটু গেড়ে বসে, শক্ত হাতে ওর দুবাহু চেপে ধরে হালকা ঝাঁকুনি দিয়ে বলে, তোমার সঙ্গে কথা বলছি আমি। কি পরেছে এগুলো? আর কাপড় নেই? ঝিলমিলে এবার চোখ তুলে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগে চাচা এখন আচমকা স্বামী বনে যাওয়ায় পুরুষটার চোখের দিকে সোজা তাকালো না সে। বারিশের প্রশ্নের কোনো জবাব দিল না। তীব্র শঙ্কিত হয়ে নিজের বাহু দুটোর বাঁধন ছাড়িয়ে অত্যন্ত দৃঢ় গলায় বলল, আমাকে ধরবেন না চাচু, আপনি আমার চাচু, সেটা ভুলে যাবেন না। কতটুকু শুনে বারিশের চল শক্ত হলো। ঝিলমিলের দিকে সামান্য ঝুঁকে চোখের মনে শুরু করে ফিসফিসিয়ে বলল, ছিলাম চাচু, অ্যান্ড আই ইয়োর হাজব্যান্ড নাও মিসেস বারিশ। শুনে যেন গা গুলিয়ে এলো ঝিলমিলের। এ লোক তার চাচুর বেস্ট ফ্রেন্ড, তার প্রতিবেশী, পাশাপাশি বাসা। বাড়ি শুধু তার চাচুর বেস্ট ফ্রেন্ড না, তার চাচুর আত্মার আত্মা। পাশাপাশি বাড়ি হয় তাদের দু পরিবারের ঘনিষ্ঠতা অনেক বছর ধরে প্রবল। তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তোমার দাদিমা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে, আমাকে বুঝিয়ে দিয়েছে, আমাকে আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে, তেতে গিয়ে বলল ঝিলমিল। আমি কি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম? আমি কি আপনাকে বিয়ে করার জন্য বসেছিলাম? পিটপিট করে কতটুকু জবাব দিল ঝিলমিল। হ্যাঁ, এই তো বসে আছো। বারিশ কপট হেসে ঝিলমিলের মাথায় লাল দোপাট্টাটা ঠিক করে দিতে ইশারা করলো। ঝিলমিল এবার আরো রেগে গেল। এক হাতে বারিশের শেরওয়ানির এক অংশ চেপে ধরে বলল, এটা কি? আপনি তো জামাই সেজে বসে আছেন। বারিশ খুব উদাস ভঙ্গিতেই বলল, আমি তো তোমার জন্য সাজিনি, কিন্তু তুমি তো আমার জন্য সেজেছ। সাজিনি, সাজানো হয়েছে, জোর গলায় বলল সে। যাই হোক, সাজানো হলেই সেটা আমার জন্যই হয়েছে, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি। আমিও তো পালিয়ে গিয়েছিলাম, কেন নিয়ে এলেন আমাকে? ঝিলমিল বলল, তখন পালিয়েছো, তখন তো আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি আমার বউ ছিলে, বারিশের বউ। আর প্রফেসর ফায়াজ বারিশের বউ। বিয়ের দিন পালিয়েছে, এটা জেনে গেলে আমার প্রেস্টিজ যাবে না? তাহলে তোমাকে ধরে আনার ইচ্ছা আমার ছিল না। নিজে প্রফেসর দাবি করতে লজ্জা করেন আপনার? সে ভদ্রতা আছে আপনার? কলেজের সবাই যেদিকে আপনার আসল মুখোশ জানতে পারবে, সেদিন প্রেস্টিজ থাকবে আপনার? আমার যেখানে ভালো প্রফেসর হওয়ার ইচ্ছা নেই, সেখানে আমি কি ছিলাম, কি হব, কি থাকবো, সেটা নিয়ে আমি ভাবছি না। তুমি বরং তোমার বাবার চিন্তা করো। আমার সাথে আপনার কিসের শত্রুতা? হ্যাঁ? বাড়ির অবাক হওয়ার মতো করেই বলল, শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর।
আমার একমাত্র বইয়ের একমাত্র বাবা। ঝিলমিলের থুতনিতে আঙ্গুল ঝুলিয়ে বলল, কতটুকু বারিশ। অদ্ভুত ঠেকলো ঝিলমিলের, মুখ ঘুরে অন্য পাশে নিল। বারিশের মুখে আবারও নিচের দিকে ঘোরালো, ঝুঁকে আরো কাছে এলো, চোখ বোলালো আবারও অদৃষ্ট সর্বাঙ্গে। সব খুলে ফেলেছ? মাথার এটা খোলনি কেন? মাথার দোপাট্টাটার দিকে তাকিয়ে বলল সে, অনেকটা চেষ্টা করেছি খোলার। বারিশ নিজেকে এবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথায় হাত রাখলো, বাধা দিল না ঝিলমিল। সে এটা খোলার জন্য অনেকক্ষণ নিজেও যুদ্ধ করেছে। বাড়ি সেটা খুলতে ঝিলমিলের দিকে আরও বেশি ঝুঁকলো। ঝিলমিল যত পেছাচ্ছে সে তত ঝুঁকে যাচ্ছে। অবশেষে খুলতে সক্ষম হয় সে, কিন্তু বাড়ির সেভাবে থেকে বলে, আজ আমাদের বাসর রাত। হঠাৎ এই বাক্যে জমে গেল ঝিলমিল। বারিশের দিকে তাকিয়ে বড় বড় করে বলল, তারপর খানিকটা আতঙ্কিত কণ্ঠে, আপনি ঠিক আছেন তো বারিশ চাচ্চু? হোয়াট দ্য হেল? চাচ্চু বলে মুড নষ্ট করছে কেন? কিসের মুড? বারিশ কিছু বলল না, সে সোজা চলে গেল ওয়াশরুমে। পোশাক পাল্টে এসে কোনো ভূমিকা ছাড়াই গম্ভীর গলায় বলল, বই বের করো, পড়তে বসো। ঝিলমিল স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। অবিশ্বাস্য গলায় শুধালো, কি বললেন? তেমন কিছু না, কিছুদিন পর তো এক্সাম, পড়তে বসে এক্ষুনি। ঝিলমিলের ভেতরের জেদটা যেন আরো চড়াও হলো। পড়বো না আমি, আমাকে দয়া করে আমার বাসায় রেখে আসুন। আব্বু নিশ্চয়ই এতক্ষণে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছে। বাড়ির ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটে উঠল মাত্র। সে শীতল গলায় বলল, মাত্র তো শুরু, ওনার সুস্থ থাকার দিন শেষ এবার। ঝিলমিল এবার অনাহিতভাবে অর্থ বোঝার চেষ্টা করলো। বারিশ আর কোনো কথা বলার সুযোগ দিল না। বুক সেলফ থেকে ওর ক্লাসের কয়েকটা মোটা মোটা বই এনে ধপাস করে টেবিলের ওপর রাখলো। তারপর সেগুলো ঝিলমিলের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এক্ষুনি পড়তে বসে না হলে মারবো। ঝিলমিলের চোল ঝুলে এলো। এই লোকটা বলে কি? বাসর রাতে বউ মারার হুমকি দিচ্ছে। সে ফুঁসে উঠে বলে, কি মারবেন? মানে কি? হ্যাঁ, হাত তুললেন দেখেন আমার। বই খোলো। অত্যন্ত দৃঢ় অথচ শক্ত গলায় বলল বারিশ। ঝিলমিল নড়চড় না করে ওভাবেই বসে দেখে। বারিশ এবার সিংহের মতো উচ্চারিত ধমকেই বলল, খোলো বলছি। হঠাৎই সেই চেনা প্রফেসরের রাগী ধমকে ঝিলমিলের ভেতর কেঁপে ওঠে। তার কোনো তর্ক আর যেন কাঁপাকাঁপি। বইয়ের পাতায় এলোমেলো। রাগ আর ক্ষোভে সে ইচ্ছে করছে বইয়ের পাতাগুলো ছিঁড়ে এলোমেলো করে উল্টে দিতে। সে খুব মনোযোগ দিয়ে পড়ছে, এমন একটা ভান হলো। বারিশের কাণ্ড দেখে কিছু বলল না। সে কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে কে একটা মনে করে রুমের বাইরে চলে গেল। বাড়ির রুম থেকে বেরোতে ঝিলমিল দম যেন ফিরে এলো। সুযোগে হাতছাড়া করলো না সে। তড়িঘড়ি করে বিছানায় পড়ে থাকা নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল দিল। পাশ থেকে কলটা রিসিভ হতে ঝিলমিল কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইরানকে ঝাঁকিয়ে উঠল, এই নাটকির নাতি, তুই পালাইলি কেন শুনি? এত নাটক কই থেকে আসে তোর? তখন তো কিছু ভাবিনি, আমি নিজের জালে নিজে ফেঁসে যাব। আমায় উদ্ধার কর বোন। আমি কিভাবে চাচুকে বিয়ে করলাম? ও মাই গড, আমার কলেজের স্যার, ছি ছি ছি। তুই জানিস উনি আমাকে পড়তে বসিয়েছে? বাসর রাতে খাম্বা স্যার আমাকে পড়তে বসিয়েছে। কেঁদে দিল ঝিলমিল। কি? তাই বলে পড়তে বসালো? হ্যাঁ, বাসর রাতে সবাই জামাই বউকে শাড়ি খুলতে বলে, আর আমার জামাই আমাকে বই খুলতে বলেছে। এমন খাম্বা স্যার খোদা আমার কপালে কেন দিল? শাড়ি তো তুই খুলে শাড়ি তো তুমি খুলে বসে আছো, নতুন করে আর কি খুলতে বলবো? আকস্মিক পুরুষালী কণ্ঠস্বরে গাম্ভীর্যে চমকে ওঠে কিশোরী। তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে বিছানার উপর রেখে দেয় ফোন। দরজায় চৌখট পেরিয়ে ঘরের ভেতর হেঁটে আসতে আসতে সেই রাশভারী কণ্ঠ। ঝিলমিল কোনো মতে নিজের ভেতরের বিদ্যুৎ চুরি আড়াল করে অবধান হয়ে বলল, আমি বাড়ি যাব। বাড়িতেই আছো? যুবকের কণ্ঠস্বর অনুভূতিহীন, লেশমাত্রহীন। মেয়েটির নজর হঠাৎ লোকটার ডান হাতের দিকে গেল। সে কিছুটা কৌতূহলীয় দৃষ্টিতে তাকালো। ওইটা কি আপনার হাতে? বারিশ কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। ধীর পায়ে গিয়ে সে বিছানার দিকে কোনো দ্বিধা ছাড়াই খাটের পাশে একটু হাঁটু গেড়ে বসে সুতির কাপড়ে মোড়ানো বরফের টুকরো চেপে ধরে ঝিলমিলের কপালের কাছের সেই অংশটায়, যা কিছুক্ষণ আগে বিদ্যুৎ খাম্বার সাথে ধাক্কা লেগে ফুলে গিয়েছিল। বারিশের হাতের থাপ্পড়টা গালে লাল হয়ে আছে। ক্ষতের ওপর আচমকা এমন হিমশীতল স্পর্শে কুকড়ে ওঠে, তীব্র চিৎকারে কাঁপে ওঠে বালিকা। আহা, কি করছেন ঝর্ণাময়? ভুরু জোড়া কুঞ্চিত করে বারিশ হাতের বরফটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চোখের পলকে
চড়াও হাতের তালুতে মুখ চেপে ধরে। সেই বলিষ্ঠ বদনে চিৎকারটুকু গুমড়ে গেল যেন। সে নিজের স্ত্রীর মুখের অতি সন্নিকটে সে তাতে দাঁত চেপে রুক্ষ ধমকের বলে, এভাবে চিৎকার করছো কেন? নিচে এখনো বাড়ির মানুষরা জাগা আছে, একদম চুপ। কি ভাববে সবাই? ঝিলমিল তার মুখের ওপর থেকে হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করতে যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে ঝাঁঝালো গলায় বলে, আপনি এটা আমার মাথায় এইভাবে চেপে ধরেছেন কেন? বাড়ি সোজা হয়ে দাঁড়ালো, অত্যন্ত কর্কশ কণ্ঠে বলল, অনেক শখ হয়েছিল তাই ধরেছি। ডিসগাস্টিং। ঝিলমিল নিজের ক্ষোভ প্রকাশের সুযোগ পেল না। হঠাৎ করেই নিচতলা থেকে ভেসে এলো অতি পরিচিত কণ্ঠের ডাক। তার আব্বু ডাকছে। চেনা গলার আওয়াজে পৌঁছালো কিশোরীর। এক মুহূর্তে দাঁড়ালো না, ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। বাড়ি সেই বিচ্ছু মেয়েটাকে কোনো মতে আটকে রাখতে পারলো না। অগত্যা সে শান্ত পায়ে পিছু নিল নিচতলার দিকে। লিভিং রুমে পা রাখতেই ঝিলমিল দেখলো আলতাফ চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে বলছে, এভাবে চিৎকার করছিস কেন মা? কি হয়েছে তোমার? আর এখানে কি হয়েছে? মেয়ের কপালে আঙ্গুল রাখলেন। তার পাশে তখন আকাশের চোখে একরাশ সংশয়। ঝিলমিল কিছুটা আমতা করে সামলানোর চেষ্টা করলো, না আব্বু, তেমন কিছু নেমনি। ঝিলমিলের পেছনে সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছে বারিশ। তাকে দেখা মাত্রই আলতাফ চৌধুরী আতঙ্কিত সংখ্যায় এক প্রকার তেড়ে গিয়ে জামাইয়ের মুখোমুখি হলেন। এই ছেলে, কি করেছো তুমি আমার মেয়ের সাথে? ও এমন আত্মচিৎকার করছিল কেন? বারিশ প্রথমে আর চোখে একবার আড়ষ্ট হয়ে দাঁড়ালো সামনে দাঁড়ানো ঝিলমিলের দিকে, পরক্ষণে শ্বশুরের দিকে ফিরে তাচ্ছিলের ঠোঁটে বলল, আপনি যা ভাবছেন ঠিক সেটাই। বাসর ঘরে ঝিলমিলের চিৎকার আর বারিশের মুখে মন দ্বিধাহীন উত্তর। লিভিং রুমে তখন বারিশের বাবা আর বড় ভাই উপস্থিত ছিল। ছেলের এমন বেহায়া সোজাসাপটা মন্তব্য শুনে দুই পুরুষই অস্বাভাবিকতায় পড়ে গেল। ভাগ্যিস ঝর্ণা বেগম তখন নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। বারিশের মুখে লাগামহীন প্রত্যুত্তর শুনে আলতাফ চৌধুরী রাগে ক্ষোভে ফেটে পড়েন যেন। তার দিকে আঙ্গুল উঁচে গর্জে উঠলেন, কি বললে তুমি? তোমার সাহস তো কম না বারিশ? আমার অবুঝ মেয়েটার গায়ে হাত তোলা তোমার একটু বাঁধলো না? বিয়ের প্রথম রাতেই এই তোমার আসল রূপ? শিক্ষা দীক্ষার নামে এই বর্বরতা তুমি নিজের ঘরে তৈরি করেছ? বিচলিত হলো না বারিশ। সে নিজের স্বভাবসুলভ উদাসীনতা বজায় রেখে অত্যন্ত নির্বিকার গলায় বলে, এ আবার কি করলাম আমি? আপনার মেয়ে ইচ্ছা করেই আমাকে বিয়ে করেছে। ওর সাথে যা ইচ্ছে করি তাতে আপনার কি? এমন বেপরোয়া কথা শুনে আলতাফ চৌধুরীর রক্ত যেন মাথায় চড়ে গেল। চুপ করো বেয়াদব, তুমি জানো না ও এখন 18 বছর হয়নি? একজন শিক্ষক হয়ে এসব বলতে তোমার লজ্জা লাগে না? বারিশ এবার কিছুটা বাঁকা হাসলো, শ্বশুর জামাইয়ের দিকে সোজাসুজি তাকিয়ে কর্কশত সাফ কলে উত্তর দিল, শিক্ষক? কে শিক্ষক? শিক্ষক আমি কলেজে, বাসায় না। আপনার মতো সব জায়গায় গিয়ে শিক্ষকতা দেখাতে পারবো না। যেখানে দেখানো দরকার সেখানে দেখায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আলতাফ চৌধুরী সীমাহীনভাবে রেগে গেছেন। তিনি আর এক মুহূর্ত কালক্ষেপ করলেন না। নিজের মেয়ের হাত শক্ত করে টেনে বলল, চলো মা, এখানে আর এক মুহূর্ত না। কিন্তু ঝিলমিলকে নিয়ে এক কদম ফেলানোর আগেই পাশ থেকে তার হাতটি খপ করে চেপে ধরে বারিশ। হাত ছাড়ুন ওর। ছাড়বো না। তুমি ছাড়ো বেয়াদব। আমি কেন ছাড়বো? একটু আগেই তো আপনার মাকে আমার হাতে তুলে দিয়েছে, আপনি ছাড়ুন। দুজনে টানাপোড়েনের মাঝখানে ঝিলমিল, দু হাত দুদিকে প্রসারিত হচ্ছে। আলতাফ চৌধুরী মেয়ের হাত নিচের দিকে আরো শক্ত করে এক দফা টানতে ক্ষোভ দিয়ে বললেন, আমার মা দিয়েছে, আমি দেইনি। আমার মেয়ে আমি আমার নিজের কাছে রাখবো। বারিশের ঠোঁটের কোণে কুটিল হাসি রেখা ফুটে ওঠে। আপনার মেয়ে তো থাকবেই, সাথে আপনার মাও চলে আসবে। ওই তো এসেছে। বারিশের শেষ বাক্য সদর দরজার দিকে তাকিয়েই বলল, নিজের মাকে সদর দরজায় সশরীরে উপস্থিত হতে দেখে আলতাফ চৌধুরী অবচেতন মনে নিজের মেয়ের হালটা আলগোছে ছেড়ে দিলেন। চশমাটি ঠিক করে ধীর পায়ে এগিয়ে আসলেন রাজকীয় ভঙ্গিতে তার মা। শিহরিয়ারের মুখোমুখি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, সব আয়োজন করে রাখবেন, কালকে আমরা সবাই আসছি, কোনো ঝামেলা যেন না হয়। চঞ্চল শিহরিয়ার অত্যন্ত বিনিময়ের সাথে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। দুলাভাইয়ের কোনো ঝিলমিল দাদু ভাইয়ের কোনো অযত্ন হবে না। দাদু ভাই নয়, মামুনি। নূরজাহান চৌধুরী তৎক্ষণাৎ চঞ্চল শিহরিয়ারকে সম্বোধনের শহরে শুধরে দিলেন। এতপর এই একমাত্র শব্দে পরিষ্কার হয়ে গেল ঝিলমিল এখন আর এই বাড়ির কেবল নাতনি নয়, সে হচ্ছে এই গৃহের বউ। এদিকে আকাশ যাওয়ার আগে বন্ধু
বারিশকে এক প্রকার জোর করে টেনে কিছুটা ধরে নিয়ে গেল। আর যাই হোক, তোর থেকে আমি অন্তত এটা আশা করিনি। কি আশা করিসনি? তুই একটু আগে ঝিলমিলকে বিয়ে না করবি না বলে চারদিকে লাফাচ্ছিলি, আর ঘরে নিয়ে আসতে না আসতেই একদম ফুল ফর্মে বাসকা স্টার্ট করে দিলি। ছি ছি ছি, চাচা শ্বশুর হিসেবে তোকে এসব কথা বলতে আমার ভীষণ লজ্জা লাগছে। বারিশ এই মুহূর্তের জন্য আকাশকে দেখলো, অতঃপর খুব বিরক্তি নিয়ে বলল, মাথা ঠিক আছে তোর? ওসব কিছুই হয়নি। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে কপাল কুঁচকে বলল, তোর এই নোংরা মাথা একটু সাফ করবি। ও খাম্বার সাথে বাড়ি খেয়ে কপাল ফুলিয়ে ফেলেছে। আমি জাস্ট বরফ দিতে গিয়েছিলাম, ও ডাইনোসরের মতো চিৎকার জুড়ে দিয়েছিল। আকাশ চুপ হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে ওদের দিকে। এদের কথা শোনা প্রাণ চেষ্টা করছে, তবে দূরত্ব বজায় রেখেছে কারণ বুঝতে পারছে না। আকাশ আলতো হেসে ডাকলো, যাও মামুনি, রুমে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ যাও মামুনি, রুমে যাও। আকাশের দেখা দেখি তার পিট বারিশও ভেঙানোর মতো করে একদম একই টনে বলে উঠল। বন্ধুর মুখে এই ডাক শুনে আকাশ তৎক্ষণাৎ ভুরু কুঁচকে সংশোধন দিয়ে বলল, তুই মামুনি বলছিস কেন? বারিশ কোনো উত্তর দিল না। সে উল্টো আকাশের হাতটা শক্ত করে ধরে সদর দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে বেশ উচ্চস্বরে বলল, ও সরি, যাও শোনো, রুমে যাও, কিন্তু ঘুমিয়ে পড়ো না, আমি আসছি এক্ষুনি। বারিশের এই মাঝরাতে গলা উঁচিয়ে এত জোরে কথা বলার একমাত্র উদ্দেশ্য ছিল বাইরে আলতাফ চৌধুরীকে শোনানো এবং নিজেকে সেই উদ্দেশ্যেই সাফাই গাওয়া। গেটের কাছে পৌঁছায় আলতাফ চৌধুরীর কানে এই ইঙ্গিতটির বাক্যটি মাথা যেন গরম করে দিল, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কড়া মেজাজের নূরজাহান চৌধুরীর কারণে শেষমেশ আর ফিরে এসে ছেলেটাকে কিছু বলতে পারলেন না। অগত্যা ক্ষোভ নিয়ে চলে যেতে হলো তাকে। এদিকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা ঝিলমিল এখনো চোখ পাকিয়ে বারিশের বাইরে যাওয়া পথের দিকে তাকিয়ে। অবাক হওয়ার আর নতুন কিছু নেই, এই লোকটা বরাবরই অস্ত অসভ্য নির্লজ্জ। সে রুমে যাওয়ার আগেই পুরো বাড়ির লোক বলাই যেন কাউকে খুঁজলো তাকে, চোখ সামনে দেখতেই না দেখতে পেয়ে চলে গেল।